দেশের বেশিরভাগ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে ভোট দিয়েছে, তাই যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, এ কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই কাজে বিএনপির নেতাকর্মীদের সহায়তাও চেয়েছেন তিনি। রাজধানীতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তাদেরকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় বিএনপির জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও। এ সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সাংগঠনিক নানা বিষয় তুলে ধরেন। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ের পর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন তারেক রহমান। আমরা কি বলি, বিএনপি সরকার বলি, কিন্তু বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনগণের কাছে করা প্রতিজ্ঞাগুলো যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে মানুষ সমর্থন দিয়েছে। আমাদেরকে এখন এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। তারেক রহমান আরো বলেন, তিনি সবার জন্য এমন একটি বাংলাদেশ তৈরি করতে চান যেখানে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পাবে আর নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী, পুরুষ, শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। দেশের মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের কাছে আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের বানানো স্মার্ট কারে জোরে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাটারি চালিত এই যানের নাম দেওয়া হয়েছে A2I স্মার্ট কার। গাড়িটি বৈদ্যুতিক চার্জে 50 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, ঘন্টায় সর্বোচ্চ গতি 45 কিলোমিটার। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে তারেক রহমানকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল ইসলাম। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বাহনটি তৈরি করায় 17 বছরের তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন ওয়াকিমুল ইসলাম জানান, একসময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কিভাবে একা চলাফেরা করা যায় সেই চিন্তা থেকে তিনি কারটি বানানো শুরু করেন। কোনো ফাঁকি নয়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে প্রবাসীরা। এ কথা বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথা বলেন তিনি। জাপান সফরে দুদেশের সম্পর্কের কথা তুলে ধরেন জামায়াতের আমির। এছাড়া বিদেশে জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারকে ভূমিকা রাখার দাবিও জানান শফিকুর রহমান। পশ্চিমবঙ্গ নির্বাচন প্রসঙ্গে বিরোধী দলের নেতা বলেন, যারা ক্ষমতায় এসেছে তাদের পর্যবেক্ষণ করছেন তারা। বিশেষ কোনো ধর্ম, বর্ণকে যেন পশ্চিমবঙ্গে টার্গেট করা না হয় তা দেখতে ভারত সরকারের প্রতি আহ্বান তার। আমরা দুটি দেশ সফরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আমরা প্রবাসীদের সাথে যখন বসেছি তারা বলেছে আমাদের অনেক প্রবলেম আছে, কিন্তু আমাদের একটা দাবি খুবই জোরালো, এটা হলো গণভোটের রায় যেন বাস্তবায়ন হয়। গণভোটের রায় আর জুলাই সনদ দুইটা যেন অক্ষরে বাস্তবায়ন হয়। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে, আমরা কোনো ফাঁকি মানি না, আমরা A to Z বাস্তবায়ন চাই, এটা ছিল তাদের বক্তব্য। যেসব তরুণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন তাদের নিয়েই আন্দোলনে নামবে এনসিপি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপি আয়োজিত সংস্কার অচলাবস্থা করণীয় পদক্ষেপ শীর্ষক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায় নিয়ে ছলচাতুরি করছে। সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা
বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। আমরা আন্দোলন অহিংসভাবে করব এবং রাজপথে অলরেডি কর্মসূচি শুরু হয়েছে, কিন্তু এই কর্মসূচি কতটুকু বৃদ্ধি পাবে, কতটুকু কঠোর অবস্থানে যাবে, এটা তো নির্ভর করবে সরকার কতটুকু এই আন্দোলনের সাড়া দিচ্ছে অথবা তারা দাবিগুলো মেনে নিচ্ছে। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের। পরিস্থিতি বিবেচনায় আবারও অভ্যুত্থানের ডাক আসতে পারে বলে জানিয়েছেন 11 দলের নেতারা। গণভোট না মানলে সরকার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে জানান 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জনগণ তাদের সিদ্ধান্ত নেবে। সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথে বাধ্য করা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি দিচ্ছে 11 দলীয় ঐক্য। লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে সভা সমাবেশ করেছে বিরোধী দলীয় এই জোট। শীর্ষ নেতাদের দাবি 180 দিনের মধ্যেই সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু মানতে রাজি নয় বলে মন্তব্য করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। গণভোটকে ডিনাই করা মানে হচ্ছে জনগণকে ডিনাই করা। বিরোধী দলের এই যে রাজপথে আসাটা, এটা সরকারি দলের একতরফা একপেশে নীতি অবলম্বনের কারণে হয়েছে। 11 দলের এই সমন্বয়কের অভিযোগ, ক্ষমতার জোরে সরকার শুরু থেকেই সংকট তৈরি করছে, দায়িত্বশীল আচরণের পরামর্শ তার। সরকার যদি সংকট সমাধান করে ওকে, আর বিরোধী দল এই ক্ষেত্রে কোঅপারেটিভ হবে, আর যদি সরকার না করে সেই ক্ষেত্রে দায়িত্ব সরকারকে নিতে হবে। সনদে স্বাক্ষর সহ সকল কাজ করে গেছে, হার পক্ষে ভোটও চেয়েছে, আর সেই জায়গায় ওনারা আবার এসে টার্ন নিয়েছেন যে বাঁকা পথে চলা থেকে কিন্তু সরকারকে সোজা করার দায়িত্বটাই বিরোধী দলের গাড়ি জনগণ দিয়েছে। সেক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা বিরোধী দল রাখছে। গণভোট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকার কথা জানান এনসিপি নেতা সারওয়ার তুষার। বিএনপি যেভাবে পুরোপুরি একটা দলীয়করণের মধ্য দিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে, যেটা বোঝা যাচ্ছে 2 মাসেই সমস্ত আলামত স্পষ্ট, ফলে রাজনৈতিক সংকটটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। গণভোট বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে। আর যেটা গণ অভ্যুত্থানের প্রসঙ্গটা হচ্ছে যে গণ অভ্যুত্থান তো আগাম ঘোষণা দিয়ে হয় না, কিন্তু জনগণ যখন গণ অভ্যুত্থান করে, গণঅভ্যুত্থান ঘটায়, তখন সেটাকে কোনোভাবে থামানোও যায় না। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল লতিফ মাসুম মনে করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দল মুখোমুখি মনে হলেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আমরা এখন চাই না যে বিরোধী দল রাস্তায় নামুক, রাস্তায় নেমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, এবং সেই সাথে আমরা এটাও চাই না যে সরকারি দল একেবারেই নিরঙ্কুশতা, তাদের যে একনায়কত্বিক মনোভাব এটা প্রদর্শন করবে। যে আসার কথা হচ্ছে 2 দলেই কিন্তু মানে অবশেষে চূড়ান্ত বিজয়ের জন্য রাজপথ উত্তপ্ত করবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে সরকার আন্তরিক, তাই এক্ষেত্রে বিরোধী দলকে আরো সহনীয় আচরণের পরামর্শ এই বিশ্লেষকের। যারা উপরাল করেন তাহলে তো মানুষ তাদের পক্ষে থাকবে না, সেটা তারা বোঝে, এবং সেই মাত্রা অনুযায়ী তারা মানে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন, তাদের কৌশল নির্ধারণ করবে বলেই আমার ধারণা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামে শিশু মৃত্যু 350 ছাড়ালো। 15ই মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেছে 352 জনের। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 1435 রোগী। এদিকে হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও হাম পরবর্তী বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। চিকিৎসকরা জানাচ্ছেন, হামের পর নিউমোনিয়ায় আক্রান্ত শিশুই বেশি পাওয়া যাচ্ছে। 2025 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে হাম রোগটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু বিগত 2টি সরকারের অব্যবস্থাপনায় চাহিদার অনুপাতে হামের টিকা মজুদ না থাকা, জনবল ঘাটতি ও টিকা কর্মসূচিতে নজরদারির অভাবসহ নানা কারণে কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি হয়। যেসব শিশুর মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই নিউমোনিয়ায় আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। গলা দিয়ে বেশি বেশি উঠে গেছে, পরে আর চোখ ফুললে একদম অল্পতে অসুস্থ হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা, নিউমোনিয়া, আবার জ্বর আইছে, এবার পাতলা পায় না গেছে 2 দিন। পটুয়াখালী ছিলাম ভর্তি 10 দিন, পয়লা 7 দিন ছিলাম, পরে 3 দিন ছিলাম, তা সেখান থেকে মোটামুটি 10 দিনের মতো আর কি বাড়ি ছিলাম।
প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার কারিকুলাম, সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তন করার কাজ হাতে নেওয়া হয়েছে। কথা বলেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরামের উদ্বোধনীতে কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষকদের আরও বেশি যোগ্যতা সম্পন্ন করার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। দেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনসম্পদ কাজে লাগিয়ে জনশক্তিতে রূপান্তর করার কাজ করা হবে। এক্ষেত্রে চীনের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা খাতে উই মিন বিজনেস। বিগত দিনের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গাটি আমাদের পরিবর্তন আনতেই হবে, এর কোনো বিকল্প নাই। ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। বাদ আসর জানাজা শেষে চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে আসছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। সকাল 8:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। উপস্থিত ছিলেন তার বাবা মা ও স্বজনরা। বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে ঢাকার মিরপুরে তাদের বাসায় নেওয়া হয়, পরে সেখান থেকে মাদারীপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে মুরসালিন নামে এক কলেজ ছাত্র রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা চোরা কারবারের সাথে জড়িত জানিয়েছে বিজিবি। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM শরীফুল ইসলাম জানান, গতকাল রাতে আনুমানিক 15 জন বাংলাদেশি চোরা কারবারি ভারতীয় চোরা কারবারিদের সহায়তায় চোরা চালানের উদ্দেশ্যে ধজনগড় সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে যায়। পরবর্তীতে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফ এর 49 ব্যাটালিয়নের পাথারিয়াদার ক্যাম্পে টহলরত সদস্যরা তাদের বাধা দিলে চোরা কারবারিরা বিএসএফ সদস্যদের ওপর চড়া হয়। এ সময় বিএসএফ সদস্যর সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা চোরা কারবারিদের ওপর গুলি চালায়। এই ঘটনায় গুলিবিদ্ধ বাংলাদেশি চোরা কারবারি মোরসালিন ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় ভারতের হাসপাতালে মারা যায়। তিনি আরও জানান, বিএসএফ কমান্ড্যান্টের সাথে যোগাযোগ করে নিহতদের মরদেহ বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। এই ঘটনায় বিএসএফকে প্রোটেস্ট নোট পাঠানো সহ পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করল বিজেপি সরকার। গেরুয়া পোশাক পরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ বাক্য পাঠ করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে শপথ পাঠ করান রাজ্যপাল RN রবি। আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে 5 বিজেপি নেতা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া বিজেপির বাকি বিধায়করাও শপথ নেন। এক ঐতিহাসিক ভূমিধস বিজয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। তাই উৎসবের আয়োজন শুরু থেকেই চোখে পড়ার মতো। সাজ রব আর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কলকাতার ব্রিগেড মাঠে একে একে উপস্থিত হতে থাকলেন বিজেপি নেতারা। এর মধ্যে অবশ্য সবার চোখ মেদিনীপুরের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর দিকে, কারণ তিনি বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে। অবশ্য ব্রিগেড মাঠ তখন গেরুয়া রঙে সয়লাভ। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বিজেপি নেতাকর্মী এসে জড়ো হয়েছেন মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে। জয় শ্রীরাম ধ্বনিতে একসময় উত্তাল হলো পুরো ব্রিগেড ময়দান। 15 साल से जो अपशासन चल रहा था उसका बाद सुशासन हो रही है। हम लोग नहीं, साधारण जनगण भी बहुत खुशी है। हमें गर्व है, अभी हमें वो आस्था भी है और भरोसा भी है कि दादा अच्छा काम करेंगे। पहले यहाँ पे कोई जय श्री राम, कोई भगवान का नाम, कोई राम का नाम नहीं ले सकता था, लेकिन अब हम लोग खुल के बोल सकते हैं जय श्री राम। হিন্দুত্ববাদী জয় শ্রীরাম স্লোগানে মুখর মাঠে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য এর আগেই কড়া নিরাপত্তায় চপারে করে রেসকোর্স ময়দানে নামেন। শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। শপথের পর শুভেন্দুকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।
শপথ গ্রহণের পর জোড়াসাঁকুর বিখ্যাত ঠাকুর বাড়িতে যান শুভেন্দু অধিকারী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে মুখোমুখি হন সাংবাদিকদের। নতুন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির শাসনের মধ্য দিয়ে বাংলায় নতুন জাগরণের সূচনা হলো। বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না, তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। শুভেন্দু ছাড়াও ব্রিগেড ময়দানে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। তবে তারা কোন কোন দপ্তর সামলাবেন তা এখনো ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন সহ দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। উপস্থিত ছিলেন আরও 10-এরও বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ডিবিসি নিউজের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। 2 দিন ব্যাপী 8 দলের এই আসরে শনিবার মাঠে গড়ায় টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে ডিবিসি নিউজরুম নিনজাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিবিসি ডিজিটাল টাইটান্স। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। ডিবিসি নিউজের ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে ডিবিসি নিউজের স্পোর্টস হাব 2 দিন ব্যাপী নকআউট ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেয় 8 দল। মাঠের লড়াইয়ে সহকর্মী হয়ে ওঠে প্রবল প্রতিদ্বন্দ্বী। গ্রুপ পর্বের 4 ম্যাচ শেষে সেমির লড়াইয়ে উঠে আসে ডিজিটাল টাইটান্স, নিউজরুম নিনজাস, ব্রডকাস্ট ওয়ারিয়র্স ও অ্যাডমিন হারভিঞ্জার্স। এরপর ফাইনালে ওঠার মুখোমুখি লড়াইয়ে এইচআরকে হারায় নিউজরুম আর ব্রডকাস্টকে হারায় ডিজিটাল। শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে পড়ে অনেকটাই একপেশে। আগে ব্যাট করা নিউজরুম অল আউট হয় মাত্র 74 রানে। 75 রানের মামুলি টার্গেট তাড়া করে 10 উইকেটে ম্যাচ জিতে শিরোপা উল্লাসে মেতে ওঠে ডিজিটাল টাইটান্স। দারুণ এক আয়োজনের সমাপ্তিতে ডিবিসি নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা ও সহকর্মীদের ধন্যবাদ জানান সম্পাদক লোটন একরাম। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব শহীদুল হাসান সাহেব, আমাদের ডাইরেক্টর অপারেশন জনাব রুশাহিদ আহমেদ সাহেব, ডাইরেক্টর রেনুমা ম্যাডামকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং পৃষ্ঠপোষকতা করেছেন। জমজমাট যে একটি ক্রীড়া উৎসব হয়েছে এটা সবাই উপভোগ করেছে এবং এটা প্রয়োজনীয়তা রয়েছে। এটা আশা করি আমরা প্রতি বছরেই এই ধরনের প্রোগ্রাম আমরা করব। প্রথমবারের মতো এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার পর বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তরাও জানালেন তাদের ইতিবাচক প্রতিক্রিয়া। এই টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে আমাদের সকলে একটা রিফ্রেশমেন্ট হলো, জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এই জয় আশা করি যে আগামী বছর অব্যাহত থাকবে এবং সবার জন্য শুভকামনা, প্রত্যেকটা দলের জন্য শুভকামনা। আমাদের 2টি স্পন্সর প্রতিষ্ঠান ইউএস বাংলা এবং নভেয়ার, এদের পক্ষ থেকে আরও 5টি কাপল টিকিটের ব্যবস্থা করা আছে, যেটা ঢাকা কক্সবাজার ঢাকা রিটার্ন টিকিট। খুবই ভালো লাগছে, নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। এটা আমরা চেষ্টা করব, আমাদের একটা অলরেডি স্পোর্টস হাব হয়েছে, এটা হচ্ছে রোটেশনালি। এরপরে ফুটবল একটা টুর্নামেন্ট হবে, তারপরে ইনডোর কোনো মানে গেমসের, হ্যাঁ ইনডোর গেমসেরও হয়তো অ্যারেঞ্জমেন্টের চিন্তা ভাবনা আছে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এইচআর প্রধান রাশিদুজ্জামান, ব্রডকাস্ট প্রধান মাহফুজুল হক সবুজ, প্ল্যানিং এডিটর আব্দুল্লাহ হীরা, ডিজিটাল বিভাগের চিফ কামরুল ইসলাম রুবেল, বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, সিনিয়র নিউজ এডিটর জানাতুল মাওয়া, নিউজ এডিটর ফজলুর রহমান সহ অন্যরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমে ব্যক্তিগত পুরস্কারের পর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সাথে নগদ অর্থ। টুর্নামেন্টে স্পন্সর সহায়তা দিয়ে ডিবিসি স্পোর্টস হাবের পাশে ছিল পূর্বাচল রিজেন্ট টাউন, নভোএয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, জিএইচএল এক্সপ্রেস, ডিএমকে হেলথ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল মাঠ থেকে ফেরার পর ডিবিসি নিউজ কার্যালয় মেতে ওঠে উৎসবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।